আসসালামু আলাইকুম। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। আমার ছোট্ট সোনামণিদের জন্য এই করোনাকালীন সময়ে আমি এই সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস নিচ্ছি এবং তোমরা জানো এই উইকে তোমাদের এক্সামও আছে আগামীকাল। তার মানে আমরা মোট ইংরেজি শিখছি এই সপ্তাহে 5 দিন। তো আমার শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে। আমি শুধু ক্লাস নিলে তো হবে না, তোমাদেরও চেষ্টা করতে হবে। তোমাদের নিয়ে নানান ধরনের পরিকল্পনা করছি কিভাবে তোমরা ইংরেজিতে আগ্রহী হতে পারো, কিভাবে তোমরা এই করোনাকালীন সময়টা বাসায় একটু ইংরেজি চর্চা করতে পারো, ইংরেজির বেসিকটা শিখতে পারো, তাই না? তো তোমাদেরও চেষ্টা করতে হবে, তোমাদেরও আমার সাথে থাকতে হবে। আজকে আমরা মডেল 3 এর 4 নাম্বার নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি আমরা একটা আনসেন কম্প্রিহেনশনও আজকে দেখব। তো আশা করব আমার সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। দেখো আমাদের মডেল 3 তে ছিলাম। মডেল 3 4 নম্বর কোশ্চেন, রাইট আ শর্ট কম্পোজিশন অন হাউ ডু ইউ স্পেন্ড ইউর লিজার অর ফ্রি টাইম। বলছে যে একটা ছোট্ট কম্পোজিশন মানে হচ্ছে শর্ট কম্পোজিশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ লিখো কিভাবে তুমি তোমার অবসর সময় কাটাতে পারো। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক। এই টপিক সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লিখো। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাঞ্চুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। যে তুমি বড় হাতের অক্ষর যেখানে হবে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন মানে আমি সংক্ষেপে একটু বলি যে যেখানে দাড়ি, কমা, সেমিকোলন এইগুলো হচ্ছে বিরাম চিহ্ন। কারেক্ট স্পেলিং মানে বানানটা সঠিকভাবে লিখতে হবে। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, আমাদের যে গ্রামার, ইংরেজি গ্রামারের সেন্টেন্স স্ট্রাকচারটা সঠিকভাবে লিখতে হবে। এখানে আমাদের মার্কস হচ্ছে 10। এখন তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও সে সম্পর্কে তোমাকে লিখতে হবে। তবে সাধারণত 4 নম্বর কোশ্চেনটা প্যারাগ্রাফটা এমন কোনো টপিকস থাকে যেটা তোমার কম্প্রিহেনশন রিলেটেড। হ্যাঁ, তো এখানে কিন্তু এটা কম্প্রিহেনশন রিলেটেড তেমন কিছু না। এখানে দেখো, এখানে আমার যে কম্প্রিহেনশনটা ছোট্ট একটা কম্প্রিহেনশন দেওয়া আছে ডায়লগ আকারে। এখানে কিন্তু ফ্রি টাইম কিভাবে কাটাও সেই সম্পর্কে কোনো তথ্য নেই। জাস্ট এখানে বলা আছে যে 3 জন বন্ধু তারা ইংরেজি শিখতে আগ্রহী, 2 জনের মধ্যে একটু কথোপকথন হচ্ছে, তারা গল্প করছে। সো এটা কিন্তু নিজের মতো করে লিখতে হবে। তবে আমি যতটুকু মনে করি যে তোমাদের এই লেভেলে সাধারণত 4 নম্বরে এমন কোনো প্যারাগ্রাফ আসবে যেটা তোমরা এই টেক্সট থেকে হেল্প নিয়ে লিখতে পারো। তো যাই হোক, যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি যে আমি কোনো আইটেমই বাদ দিব না, এজন্য আমি এটা ইগনোর করছি না। আমাদের বইতে যেভাবে কোশ্চেন আছে ঠিক সেভাবেই আমরা একটু প্র্যাকটিস করে যাব। ওকে, শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা যেহেতু 4 নম্বর কোশ্চেনের আনসার করছি, তো আমরা শুরুতে যেটা লিখবো সুন্দরভাবে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4। এরপরে যখন আমরা 4 নাম্বারের আনসার করব, এখানে একটা শর্ট কম্পোজিশন থাকবে যেটাকে সংক্ষেপে আমরা বলি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে এখানে আমরা প্যারাগ্রাফটা যে সম্পর্কে লেখা হবে সেই টপিকসটা সুন্দরভাবে লিখবো, লিখে একটা আন্ডারলাইন করে দিব। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এখন কোন টপিক সম্পর্কে লিখছি এবং সেই টপিকসটা আমি কিভাবে সহজে চিনতে পারবো আমার কোশ্চেন দেখে। আমার কোশ্চেনে দেখবে কিভাবে। আমি আবার একটু কোশ্চেনটা দেখছি। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা এই যে প্যারাগ্রাফের উপরের অংশে হেডিংটা লিখবো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো, দেখো, রাইট আ শর্ট কম্পোজিশন অন। অনের পরে অথবা এখানে কোনো ক্ষেত্রে অ্যাবাউটও লেখা থাকতে পারে। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু ছিল, ইনভার্টেড কমার মধ্যে দেখো এখানে আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লিজার অর ফ্রি টাইম। এখানে ইউর যদি থাকে, হাউ এখানে তুমি এখানে লিখতে পারো যে হাউ আই স্পেন্ড মাই লেজার। তো এখানে এটা ইউ দিয়ে কোশ্চেন করলে আনসারে আই হয়, যে তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও। সেখানে আমি কি লিখবো, আমি আমার অবসর সময় কিভাবে কাটাই। হাউ আই স্পেন্ড মাই লেজার। মাই মানে হচ্ছে আমার,
আর লেজার মানে হচ্ছে অবসর সময়, মানে যে সময়টা আমাদের কোনো কাজ থাকে না, আমরা একটু রিল্যাক্সে থাকি, একটু ফ্রি টাইম যেটাকে বলা হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে যে টপিকসটা থাকে সেই টপিক সম্পর্কে শুরুতে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে হয়। এটা তোমরা ক্লাস 5 বলে কোনো কথা না, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি একদম আপার লেভেল পর্যন্ত যখনই প্যারাগ্রাফ লেখা হয় শুরুটা এমন হতে হবে যে টপিকস রিলেটেড, মানে টপিক সম্পর্কে তোমার যে একটা স্বচ্ছ ধারণা আছে এটার বহিঃপ্রকাশ তোমাকে তোমার লিখনির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। ঠিক আছে, তাহলে লেজার শব্দটা কি সেটাই হচ্ছে আমার কিন্তু মেইন, আমার হচ্ছে এখানে যে কি পয়েন্ট হচ্ছে কিন্তু লেজার। অবসর সময় বলতে কি বোঝায় এটা সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে এটা একদম ভেরি ফার্স্ট লাইনে তোমাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে অবসর বলতে কি বোঝায় সেটা একদম দেখো আমি ফার্স্ট ডেফিনেশনে লিখে দিয়েছি যে লেজার মিন্স টাইম ফ্রি ফ্রম ওয়ার্ক অর আদার ডিউটিস। যে লেজার বলতে অবসর সময় বলতে যে সময়টা বোঝায় সেটা হচ্ছে কোনো কাজ অথবা কোনো ডিউটিস মানে তোমরা জানো যে কোনো কর্তব্য বা দায়িত্ব থেকে অবসর সময়টাই হচ্ছে লেজার। তাহলে লেজার অর্থ হচ্ছে আমাদের যখন কোনো কাজ থাকে না, তোমার কোনো কাজ থাকে না এবং যে সময়টা তুমি মানে চুপ, মেজর গার্ডেনিং হতে পারে, এটা ভ্যারি করে, পারসন টু পারসন ভ্যারি করবে যে তুমি তোমার অবসর সময় তুমি কি করো বা অবসর অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়। এবার তুমি তোমার প্রসঙ্গে চলে যাবে সরাসরি। এবার আমি তো বেসিক দুইটি সেন্টেন্স আমি দিয়েছি, এরপরে সরাসরি তুমি বর্ণনায় চলে যাবে যে তুমি কি করো। তাহলে দেখো, আই অলসো স্পেন্ড মাই লেজার বাই রিডিং বুকস, যে আমিও আমার অবসর সময় কাটাই বই পড়ে। এখন তুমি বই পড়ে নাও কাটাতে পারো, তুমি হচ্ছে গেমস খেলে কাটাতে পারো, তুমি হচ্ছে গল্প করে কাটাতে পারো, তুমি একটু বাইরে ঘোরাফেরা করে কাটাতে পারো। তো তোমাদের লেখা এটা কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারবে। আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এটাই হুবহু লিখতে হবে এমনটি কিন্তু নয়। এরপরে দেখো যেটা লিখেছি, সামটাইমস আই গো ফর ওয়াকস, যে মাঝে মাঝে আমি আবার একটু বাইরে বেরোই, একটু হাঁটতে বেরোই। Thus my leisure activities are a source of joy and pleasure. এইভাবে, দাস মানে এইভাবে আমি কি করতে পারি, আমার যে অবসর কর্মকাণ্ডগুলো একটা খুশি এবং আনন্দের একটা উৎস হয়ে থাকে। ঠিক আছে, জয় অ্যান্ড প্লেজার মানে হচ্ছে মানে সুখ আনন্দ এগুলো বোঝায়। It relieves from my routine bound work. অবসর সময়টা কি করে, আমাদের যে প্রত্যেকের কিন্তু একটা রুটিন ওয়াইজ একটা ওয়ার্ক থাকে, কাজ থাকে, সেই যে একটা বাউন্ডিং থাকে, হ্যাঁ মানে একটা কাজের একটা প্রেশারে থাকে, আমরা সেই কাজের প্রেশার থেকে সেই বাউন্ডারি থেকে আমরা একটু স্বস্তি লাভ করি। রিলিফ মানে হচ্ছে স্বস্তি লাভ করা, রিলিফ। এখানে যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ভার্বের সঙ্গে একটা ইএস যোগ করেছি। হ্যাঁ, এই যে ছোটখাটো জায়গাগুলো গ্রামেটিক্যাল ব্যাপারগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। এখানে দেখো আমি একটু দেখাই, শব্দটি ছিল এরকম রিলিফ, RELIEF, রিলিফ। এই রিলিফ শব্দের সঙ্গে যখন আমি একটা ইএস যোগ করছি তখনই কিন্তু বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আমাদের জানতে হবে। RELIEVES, এই এফ এর পরিবর্তে এফ যখন চেঞ্জ হয়ে যায়, এফ এর সঙ্গে যখন একটা ইএস যোগ হয়, দ্যাট মিন্স তোমার সেক্ষেত্রে কি করতে হবে, এফ এর পরিবর্তে হয় ভি। এফ এর পরিবর্তে কি হয়ে যায়, এফ এর পরিবর্তে হয়ে যায় ভি। তাহলে রিলিফস, RELIEVES, রিলিফস মানে হচ্ছে স্বস্তি পাওয়া, একটু অবসর পাওয়া, হ্যাঁ একটু মুক্তি পাওয়া কোনো কিছু থেকে। তো ইট রিলিভস ফ্রম মাই রুটিন বাউন্ড ওয়ার্ক, ইট মেক্স মাই বডি স্ট্রং অ্যান্ড মাইন্ড জলি। এটা কি করে, আমার শরীরকে শক্তিশালী করে এবং আমার মনকে আনন্দ দেয়। জলি মানে হাসি খুশি, একদম প্রফুল্ল। হ্যাঁ, আমরা সবসময় হাসি খুশি থাকবো। আমাদের লাইফে সবারই কিন্তু কম বেশি সমস্যা আছে, কম বেশি দুঃখ আছে, কষ্ট আছে, বাট তারপরেও কিন্তু সবকিছু ভিতর দিয়ে আমাদের মানিয়ে চলতে হয়। লাইফ তো কারোর জন্য বসে থাকবে না, সময়ও বসে থাকে না। সো আমরা কি করব, সব সময়ের জন্য একটু হাসি খুশি থাকবো বা একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমার হাউ আই স্পেন্ড মাই লেজার টাইম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা একটু প্যারাগ্রাফটা নিজের মতো করে লিখে নাও।
আমি একটা স্যাম্পল দিচ্ছি, তোমরা এখানে এই জায়গাগুলো নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবে। এবার দেখো, এবার আমি তোমাদের বই সামনে নিয়ে আসছি, আমি তোমাদের দেখাবো যে এর পরে আমাদের কি আসছে। এরপরে আমাদের আর একটা কম্প্রিহেনশন আসছে। দেখো কম্প্রিহেনশনটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নং 5, 6, 7 and 8। যে নিচের টেক্সটটি পড়ো এবং 5, 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে কি দেওয়া আছে, একটা গল্প দেওয়া আছে, আমরা একটু গল্পটা পড়বো। Once upon a time there lived a farmer in a village. একদা এক গ্রামে একজন কৃষক বাস করত। He had a big garden that had an old apple tree. তার একটি বড় বাগান ছিল যার ছিল একটি বৃদ্ধ আপেল গাছ। When the farmer was a little boy, he spent much of his time playing with the apple tree. যখন ওই কৃষক ছোট ছিল তখন সে তার অধিকাংশ সময় আপেল গাছে খেলা করে কাটাতো। However, the old huge apple tree had stopped giving fruits. যাই হোক, সেই বৃদ্ধ বড় আপেল গাছটি ফল দেওয়া বন্ধ করে দিল। Therefore, the farmer decided to cut the tree and use its wood to make some new furniture. যাই হোক, কৃষক সিদ্ধান্ত নিলেন যে গাছটি কেটে দিবেন এবং গাছ থেকে নতুন কিছু আসবাবপত্র তৈরি করবেন। Now the apple tree was home to several little animals. এখন এই আপেল গাছটি হচ্ছে কিছু ছোট ছোট প্রাণীর আবাসস্থল। This included squirrels, sparrows and a huge variety of birds and insects. এর ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে? কাঠবিড়ালি, চড়ুই পাখি এবং অনেক ধরনের পাখি এবং পোকামাকড়। They gathered round the farmer and said, "Please don't cut the tree." তারা কি করলো? কৃষকের চারপাশে একত্রিত হলো এবং বলল, দয়া করে গাছটি কাটবেন না। This is our home and we have no place else to go. যেটা আমাদের বাড়ি এবং আমাদের আর কোনো জায়গা নেই যাওয়ার। The animals told the farmer, however, forgot his childhood. কৃষক যাই হোক কি করলো? তার শৈশব ভুলে গেল। He began to chop the tree harder. সে গাছ খুব কঠোরভাবে কাটতে লাগলো। The little animals told the farmer, ছোট প্রাণীগুলো কৃষককে বলল, We will sing for you. আমরা আপনার জন্য গান গাইব। We will look after your little boy. আমরা আপনার ছোট ছেলেকে দেখাশোনা করব। He will not cry. সে আর কাঁদবে না। You will like our songs and will not feel tired. আপনি আমাদের গান পছন্দ করবেন এবং ক্লান্ত হবেন না। Despite all their requests, the farmer continued to chop down the tree. এত অনুরোধ করা সত্ত্বেও কৃষক গাছ কাটতে শুরু করলেন। He suddenly noticed something shining. হঠাৎ করে তিনি ঝলমলে কিছু লক্ষ্য করলেন। He found that it was a beehive. তিনি লক্ষ্য করলেন যেটা হচ্ছে একটা মৌচাক, full of honey, মধুতে পরিপূর্ণ। He took a little and put it in his mouth. তিনি সামান্য কিছু নিলেন এবং তার মুখে দিলেন। The taste of the honey woke up the little boy in him. এই যে মধুর যে স্বাদ তার ভিতরে তার যে শিশু সুলভ যে চরিত্র সেটাকে ফুটিয়ে তুললো। তার মানে আছে না, আমরা বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, মানে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু আমাদের সেই ছোটবেলার সেই স্মৃতিগুলো সেইগুলো কিন্তু কোনো না কোনো সময় আমরা খুব নস্টালজিক হয়ে যায়। আমরা যেই থাকি না কেন ওগুলো কিন্তু আমাদের খুব নাড়া দেয়। তো হঠাৎ করে তার ভিতরে সেই ছোটবেলার সেই শিশু সুলভ আচরণটা দেখা গেল, মানে হঠাৎ করে এরকম চেঞ্জ আসলো তার ভিতরে। Suddenly the memories of his childhood came rushing back.
হঠাৎ করে তার শৈশবের স্মৃতিগুলো তার ভিতরে খুব দ্রুত ফিরে আসলো। দ্য হানি টেস্টেড সো গুড দ্যাট হি ওয়ান্টেড মোর। এই মধু এত বেশি সুন্দর ছিল, ভালো ছিল যে তিনি আরও চেয়েছিলেন। রিয়ালাইজিং দ্য চেঞ্জ ইন দ্য ফার্মার্স অ্যাটিটিউড, দ্য বি সেড। রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, কৃষকের যে দৃষ্টিভঙ্গি যে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এটা উপলব্ধি করে মৌমাছি বলল, আই উইল অলওয়েজ প্রোভাইড ইউ উইথ সুইট হানি। আমি সব সময় আপনাকে এই মিষ্টি মধু দিব, সরবরাহ করব। দ্য স্কুইরাল সেড, আই উইল শেয়ার এনি অ্যামাউন্ট অফ নাটস দ্যাট ইউ ওয়ান্ট। কাঠবিড়ালি বলল, আমি আপনাকে, আপনি যত বেশি বাদাম খেতে চান আপনাকে আমি সেই অংশটুকু দিব। দ্য বার্ডস ক্রাইড, পাখি চিৎকার করে বলল, উই উইল সিং অ্যাজ মেনি সংস অ্যাজ ইউ ওয়ান্ট। আমরা আপনার জন্য গান গাইব, আপনি যত বেশি গান চান। ফাইনালি দ্য ফার্মার রিয়ালাইজড হিজ ফোলি। অবশেষে কৃষক তার বোকামি উপলব্ধি করতে পারলেন। অ্যান্ড পুট ডাউন হিজ এক্স, এবং তার কুড়ালটি নিচে রেখে দিলেন। দ্য ফার্মার রিয়ালাইজড দ্যাট দ্য অ্যাপেল ট্রি ওয়াজ নট দ্যাট ফ্রুটলেস। কৃষক উপলব্ধি করতে পারলেন যে আসলে আপেল গাছটি মানে ফ্রুটলেস মানে হচ্ছে অর্থহীন না, ফলহীন নয়, এরকম। দ্য লিটল বয় ইন হিম সেভড দ্য আপেল ট্রি। তার ভিতরে যে ছোটবেলার যে ছোট শৈশব ছিল সেটি তাকে এই আপেল গাছটিকে রক্ষা করলো। তার মানে এটা বোঝাচ্ছে যে তিনি যদি তার শৈশবের স্মৃতি ফিরে না পেতেন তাহলে কিন্তু সে আপেল গাছটি কেটে ফেলতো, কিন্তু যেহেতু তার সেই শৈশবের স্মৃতি ফিরে এসেছে এটাই আপেল গাছটিকে রক্ষা করলো। তো এটাও একটা গল্প, হ্যাঁ, এটা আমার ছোট্ট সোনামণিদের জন্য একটি গল্প। এবার হচ্ছে আমি কিছু শব্দার্থ বোর্ডে লিখে দিব, ওকে। শব্দার্থ কিন্তু শিখতেই হবে, শব্দার্থ শেখার কোনো বিকল্প নেই। আমি বারবার বলছি, আমি আসলে শুধু চাই না যে তোমরা শুধুমাত্র রেজাল্ট ভালো করো, রেজাল্ট ভালো করার পাশাপাশি তোমরা ইংরেজির বেসিকটা যাতে গড়তে পারো, ইংরেজিতে কিছু কথা বলতে পারো, একটু নিজের মতো করে লিখতে পারো, একটু বেসিকটা স্ট্রং হোক, কিছু গ্রামার শেখো, এটা সবসময় কিন্তু আমার কামনা থাকে। তো আমার শিক্ষার্থীদের আমি মাঝে মাঝে কিন্তু কিছু গাইডলাইন দিয়ে দিতে আছে। তো এর ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ শেখা, শব্দ নিয়ে নাড়াচাড়া করতে হবে, শব্দ নিয়ে গেম খেলতে হবে, আনন্দের মাধ্যমে এটা শিখতে হবে। শব্দ নিয়ে আমরা কুইজ প্রতিযোগিতা করতে পারি। যখন ক্লাস ছিল তখন কিন্তু আমি কুইজের মানে অ্যারেঞ্জমেন্ট করতাম ক্লাসের ভিতরে। তো যাই হোক, তোমরা যেটা করবে, তোমরা অবশ্যই ইংরেজি শেখার প্রতি মনোযোগী হবে, ওকে। দেখো, এই জন্য আমরা কি করবো, আমরা শব্দার্থগুলো একদম বানান সহ উচ্চারণ সহ শিখে ফেলবো, এবং আমরা আমাদের নোট খাতায় যে শব্দার্থ বলেছিলাম একটা নোট খাতা বানাতে, সেই খাতায় শব্দার্থ লিখে রাখবো, ওকে। এবং প্রত্যেক সপ্তাহে ওই এক সপ্তাহে যত শব্দ শিখেছো সপ্তাহের শেষের দিন কি করবে, তুমি একটু রিভাইজ করবে, বাসায় ছোট্ট একটা পরীক্ষা দিলে বা নিজের মতো করে একটু চর্চা করলে, তাহলে কি করবে, দেখবে যে এইরকম ভাবে যদি তুমি চলতে থাকো অল্প অল্প করে একটা সময় অনেক কিছু শিখে ফেলেছ। তো দেখো, আমি চলে যাবো আনসিন কম্প্রিহেনশনে, শব্দার্থে চলে যাচ্ছি যে আমাদের কি কি শব্দার্থ আছে। আগামীকাল আমাদের একটি এক্সাম আছে না 10টার সময়, আমি আজকে খুব বেশি পড়াবো না, আমি শব্দার্থ দিয়েই ক্লাস শেষ করে দিব এবং হোমওয়ার্কও ছোট্ট একটি হোমওয়ার্ক দেবো। তো দেখো, এখানে আমার কাছে যেগুলো মনে হয় দেওয়ার মতো আমি কিন্তু সেইগুলোই দিই। এরপরও যদি কোনো শব্দ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে হবে। স্পেন্ট মানে হচ্ছে অতিবাহিত করা, অতিবাহিত SPENT, এটি হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে অতিবাহিত করেছিল। আর প্রেজেন্ট ফর্মটাও একটু লিখে দিই, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে স্পেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের কয়টি ফর্ম, ভার্বের 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। স্পেন্ট হচ্ছে অতিবাহিত করা আর SPENT হচ্ছে পাস্ট ফর্ম। লিখে দিই, এটা হচ্ছে অতিবাহিত করা, অতিবাহিত করা। আর SPENT এটা হচ্ছে পাস্ট ফর্ম, অতিবাহিত করেছিল, অতিবাহিত
ছিল। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম আর উপরেটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এবার দেখো লক্ষ্য করি, হিউজ মানে হচ্ছে বিশাল, HUGE, হিউজ মানে বিশাল, অনেক বড়। এরপরে কি আছে, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। আচ্ছা, সেভারেল একটা শব্দ আছে, SEVERAL। সেভারেল মানে হচ্ছে কিছু, কিছু সংখ্যক, কিছু সাম যেটাকে বলি আমরা, কিছু। সেভারেল হচ্ছে কিছু। এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। একটু খুঁজে বের করে দেখি। আচ্ছা, ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। ইনক্লুড, ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, ইনক্লুড। এরপরে কি আছে, এরপরে হচ্ছে ডেসপাইট। ডেসপাইট মানে সত্ত্বেও। সত্ত্বেও বলতে কি বুঝা আমি একটু ক্লারিফাই করব, তার আগে আমরা আগে শব্দের অর্থটা লিখে নিই। ডেসপাইট, DESPIT, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও বলতে যেমন হচ্ছে আমরা জানি যে এখন একটা খারাপ সময় যাচ্ছে, বাইরে বের হতে নিষেধ করছে, তো আমরা যারা একান্ত দরকার ছাড়া আমরা অনেকে কিন্তু ঘোরাফেরা করছি, বাইরে বের হচ্ছি কাজ ছাড়া। তো আমরা জানি যে বাইরে বের হওয়া নিষেধ, এখন একটা করোনাকালীন সময়, খারাপ সময়, তা সত্ত্বেও কিন্তু আমরা বাইরে যাচ্ছি, আমরা অনেক বেশি শপিং করছি আননেসেসারি, আমরা বাইরে ঘোরাফেরা করছি। ওকে, তো এইটা হচ্ছে সত্ত্বেও, মানে এটা থাকা, এটা নিষেধ, এটা সত্ত্বেও আমরা বাইরে বের হচ্ছি। এরকম যে সে গরিব, গরিব থাকা সত্ত্বেও সে কিন্তু সৎ। গরিব হলে সাধারণত অসৎ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও তিনি সৎ লোক। তো এইটা হচ্ছে আমাদের এই সৎ হচ্ছে সত্ত্বেও আমি ব্যবহারটা দেখালাম। আমি একটা লিখে দিই, একটা সেন্টেন্স লিখে দিই। এখানে দেখো, তোমাদের এখানে একটা সেন্টেন্স আছে, আমি তো একদম ইজি ওয়েতে বলেছি, একদম সহজ সরল বাক্য বলেছি। এখানে দেখো, ডিসপাইট অল দ্য রিকোয়েস্ট দ্য ফার্মার কন্টিনিউ টু চপ ডাউন দ্য ট্রি। মানে তারা তো অনেক রিকোয়েস্ট করছিল, বাট সেই রিকোয়েস্টটা কিন্তু উপেক্ষা করেছে, রিকোয়েস্ট করা সত্ত্বেও। হ্যাঁ, মনে করো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলে যে তুই একটু আমার বাসায় আয়, সে তোমার রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু সে আসলো না। তো এই ধরনের অর্থ বোঝায়। তাহলে দেখো, ডিসপাইট, এখানে লিখি ডিসপাইট মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট করা সত্ত্বেও মাই ফ্রেন্ড did not attend the meeting. Attend the meeting. যে আমার নিষেধ করা সত্ত্বেও আমার ফ্রেন্ড, আমার বন্ধু কিন্তু মিটিং এ অ্যাটেন্ড করেনি, অংশগ্রহণ করেনি। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, রিকোয়েস্ট বানানটা আমি একটু ঠিক করে দিই। এখানে QUEST হবে। আমরা অনেক সময় কি শব্দের অর্থটা শিখে যাই, বাট শব্দের অর্থটা কিন্তু আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না। যেন একটু ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য কি করতে হয়, একটু বাক্য গঠন করতে, একটু বাক্য আকারে দেখালে বোঝা যায় ভালো। এই ডিসপাইট হচ্ছে সত্ত্বেও। এরপর দেখি আর কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, রাশ মানে হচ্ছে দ্রুত পৌঁছানো। রিয়ালাইজ একটা শব্দ আছে, ওকে, আমি রিয়ালাইজ লিখে দিচ্ছি। রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, কোনো কিছু পারসিভ করা, উপলব্ধি, রিয়ালাইজ। এই সাইডে লিখে দিচ্ছি রিয়ালাইজ, উপলব্ধি করা।
রিয়ালাইজ মানে উপলব্ধি করা, আর হ্রাস মানে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো, মানে তার সেই ছোটবেলার যে স্মৃতিগুলো খুব দ্রুত তার ভিতরে পৌঁছে গেল। হ্রাস মানে দ্রুত পৌঁছানো, কোথাও দ্রুত পৌঁছানো। মনে করো কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা কারো কোনো বিপদ, সেটা শুনে তুমি কি করে সেখানে যত দ্রুত সম্ভব তুমি সেখানে পৌঁছে গেলে। ওকে, তো এই হচ্ছে হ্রাস মানে হচ্ছে দ্রুত পৌঁছানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি একটু সময় দিচ্ছি, তোমরা জাস্ট একটু শব্দার্থগুলো লিখে নাও এবং দেখো, একদম শুরু থেকে আমার ক্লাসটা আবার একটু রিভাইজ করো, দেখো কোথাও কোনো রকমের সমস্যা আছে কিনা। আমি কিন্তু কমেন্ট চেক করি, তোমরা যদি কোনো কমেন্ট আমার ক্লাস চলাকালীন সময় দাও বা পরবর্তীতে দাও, আমি কিন্তু এটা চেক করে রিপ্লাই দিয়ে দিই। সো তোমরা একদম উইদাউট এনি হেজিটেশন যে কোনো সমস্যা আমাকে নক করতে পারো। এবার দেখি আমি শব্দার্থগুলো মুছে দেব, মুছে দিয়ে আমি আজকে হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিব। আজকে আমি হোমওয়ার্ক দিব যেটা, সেটা হচ্ছে আজকে আমি যে শব্দার্থগুলো ক্লাসে লিখে দিয়েছি, এই শব্দার্থগুলো সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবে এবং আমাকে নাম রোল সহ মেসেঞ্জারে হোমওয়ার্ক জমা দিবে। তো SW কি থাকবে? SW হচ্ছে শব্দার্থ পড়া প্লাস লেখা। এই শব্দার্থগুলো কিন্তু আমি যে আনসেন কম্প্রিহেনশনটা পড়িয়েছি সব সেই আনসেন কম্প্রিহেনশনের ভিতর থেকে নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।